গত কয়েক মাসে নাফ নদী ও বঙ্গোপসাগর থেকে শত শত বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি। তাদের মধ্যে কেউ কেউ ফিরেছেন, কেউ ফেরেননি। গরিব পরিবারগুলো এখনও অপেক্ষায় নিখোঁজ স্বজনদের। এদিকে দেশটির ভেতরের গৃহযুদ্ধ এখন এসে পড়েছে বাংলাদেশের সীমান্তে। মাঝে মাঝেই মর্টার শেল এসে পড়ে বাংলাদেশের ভূমিতে। দু একবার দেশটির যুদ্ধবিমানও বাংলার আকাশে চক্কর মেরে গেছে। এসব ঘটনায় প্রতিবারই সীমান্তে উত্তেজনা বাড়ে, একটা যুদ্ধাবস্থা তৈরি হয়, কিন্তু শেষ পর্যন্ত তা মিটে যায় কূটনৈতিক কথাবার্তায়। তবে এই আলোচনাগুলো যখনই উঠে আসে তখন সামাজিক মাধ্যমে একটা প্রশ্ন ঘুরে বেড়ায়, যদি সত্যি বাংলাদেশ আর মিয়ানমারের মধ্যে যুদ্ধ লাগে তাহলে কে জিতবে? কারো কারো ধারণা যুদ্ধ শুরু হলে বাংলাদেশ 7 দিনও টিকবে না, কিন্তু বাস্তবতা কি আসলেই সেরকম? আজ আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজব তথ্য, পরিসংখ্যান আর সামরিক শক্তির নির্ভরযোগ্য বিশ্লেষণ দিয়ে। যখন দুটি দেশ যুদ্ধ বা সংঘাতে জড়ায় তখন শুধু তা দুটি সেনাবাহিনীর লড়াইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না। সেখানে কৌশল, প্রযুক্তি ও লজিস্টিক্স এবং কূটনৈতিক সম্পর্কের ভারসাম্যও ভূমিকা রাখে। বিশ্বের শীর্ষ সামরিক শক্তি পর্যবেক্ষণ সংস্থা গ্লোবাল ফায়ার পাওয়ার তাদের 2025 সালের রিপোর্টে জানিয়েছে, বিশ্বের 145টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 35তম আর মিয়ানমারের অবস্থান 37তম। সামরিক বাজেটেও এগিয়ে থাকা বাংলাদেশ প্রতি বছর খরচ করে 4.3 বিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে মিয়ানমারের সামরিক বাজেট প্রায় 2.95 বিলিয়ন মার্কিন ডলার। মিলিটারি, প্যারামিলিটারি সব মিলিয়ে বাংলাদেশের সর্বমোট সামরিক সদস্য 69,63,000-এর বেশি। অন্যদিকে মিয়ানমারের এই সংখ্যা 2,25,000। বাংলাদেশের সক্রিয় সেনা সদস্য 1,63,300, অন্যদিকে মিয়ানমারের 1,50,000। বাংলাদেশের কোনো রিজার্ভ সেনা নেই, মিয়ানমারে রয়েছে 20,000। তবে বিজিবি, আনসার, কোস্টগার্ড ও অন্যান্য বাহিনী মিলিয়ে বাংলাদেশের প্যারামিলিটারি ফোর্সের সদস্য সংখ্যা বিশ্বের সবচেয়ে বেশি, 68 লাখ। অন্যদিকে মিয়ানমারের প্যারামিলিটারি মাত্র 55,000। দু দেশেরই অ্যারো স্টেট রাডার সিস্টেম রয়েছে একটি করে। কমব্যাট ট্যাঙ্ক বাংলাদেশের রয়েছে 320টি, অন্যদিকে মিয়ানমারের হাতে রয়েছে 445টি। সাজোয়া যান বাংলাদেশের হাতে রয়েছে মিয়ানমারের দ্বিগুণ, 11,584টি, মিয়ানমারের 5,980টি। পদাতিক যুদ্ধযান বাংলাদেশের হাতে রয়েছে 100টির বেশি, অন্যদিকে মিয়ানমারের কাছে রয়েছে 820টির বেশি। সেলফ প্রোপেলড আর্টিলারি বাংলাদেশের কাছে আছে 56টি, মিয়ানমারের 95টি। টানা কামান বাংলাদেশের কাছে রয়েছে 546টি, মিয়ানমারের কাছে রয়েছে 210টি। মোবাইল রকেট প্রজেক্ট বাংলাদেশের কাছে 110টি আর মিয়ানমারের কাছে 180টি। মিয়ানমার, বাংলাদেশ দুই দেশেরই স্যাটেলাইট রয়েছে একটি করে। বাংলাদেশ বিমান বাহিনীর সদস্য সংখ্যা 17,400, অন্যদিকে মিয়ানমারের এই সংখ্যা 15,000। বাংলাদেশের মোট এয়ারক্রাফট রয়েছে 214টি, অন্যদিকে মিয়ানমারের রয়েছে 317টি। ফাইটার জেট বাংলাদেশের রয়েছে 42টি আর মিয়ানমারের হাতে রয়েছে 58টি। বাংলাদেশের মাল্টি রোল এয়ারক্রাফট রয়েছে 8টি, মিয়ানমারের কাছে 46টি। হেলিকপ্টার বাংলাদেশের হাতে রয়েছে 65টি, মিয়ানমারের হাতে 83টি। বাংলাদেশ নৌবাহিনীর সদস্য সংখ্যা 25,100, মিয়ানমারের এই সংখ্যা 16,000। বাংলাদেশের মোট যুদ্ধজাহাজ রয়েছে 118টি, মিয়ানমারের কাছে রয়েছে 232টি। বাংলাদেশের আছে 2টি সাবমেরিন, মিয়ানমারের সাবমেরিন রয়েছে 3টি। বাংলাদেশের বিমান বাহিনী প্রযুক্তিগতভাবে ভারসাম্যপূর্ণ আর নৌবাহিনী ইতিমধ্যে সাবমেরিন সজ্জিত, যা এই অঞ্চলে একটি স্ট্র্যাটেজিক ডিটারেন্স তৈরি করেছে। অন্যদিকে মিয়ানমার সংখ্যায় এগিয়ে থাকলেও প্রযুক্তি, রক্ষণাবেক্ষণ এবং প্রশিক্ষণের দিক থেকে রয়েছে পিছিয়ে। এদিকে বর্তমান সময়ে যুদ্ধ জেতা শুধু অস্ত্রের খেলা নয়, এটা মিত্রতা, অর্থনীতি আর আন্তর্জাতিক সমর্থনের খেলাও। বাংলাদেশের কূটনৈতিক অবস্থান এখন ভারসাম্যপূর্ণ। চীনের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি আছে, তুরস্কের সঙ্গে প্রশিক্ষণ বিনিময়, ভারতের সঙ্গে যৌথ মহড়া আর জাতিসংঘেও রয়েছে ভালো অবস্থান। অন্যদিকে মিয়ানমার আন্তর্জাতিকভাবে অনেকটাই বিচ্ছিন্ন। দীর্ঘদিন ধরে সেনা শাসন ও রোহিঙ্গা ইস্যুর কারণে পশ্চিমা দেশগুলো তাদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। সেক্ষেত্রে যুদ্ধ বাঁধলে আন্তর্জাতিক সমর্থন বাংলাদেশই পাবে। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং শিল্প শক্তি সামরিক উন্নয়নের জন্য ধারাবাহিকভাবে অর্থায়ন নিশ্চিত করছে। অন্যদিকে মিয়ানমারের অর্থনীতি আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় জর্জরিত। ভৌগোলিকভাবে বাংলাদেশ সমতল ভূমিতে হলেও সীমান্তে, পাহাড়ি অঞ্চলগুলিতে বিজিবি এবং সেনাবাহিনী দীর্ঘদিন ধরেই অভিযানে অভ্যস্ত। অন্যদিকে মিয়ানমারের পূর্বাঞ্চলীয় ফ্রন্টে অস্থিতিশীলতা এবং গৃহযুদ্ধ তাদের অভ্যন্তরীণভাবে দুর্বল করে দিয়েছে।
একটি যুদ্ধে জেতার জন্য একটি দেশের মানুষ ও সরকারের মধ্যে যে পরিমাণ ঐক্য থাকা দরকার, জান্তা শাসনে সে ঐক্য মিয়ানমারের নেই। অতীতের অভিজ্ঞতাও রয়েছে বাংলাদেশের পক্ষে। 2001 সালের 8 জানুয়ারিতে তৎকালীন বিডিআর এবং মিয়ানমারের বিজেপির মধ্যে সীমান্ত সংঘাত শুরু হয়, যা নাপ যুদ্ধ বা নাপ সংঘাত নামে পরিচিত। 1966 সালে তৎকালীন পূর্ব পাকিস্তান এবং মিয়ানমারের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী নাপ নদীর মধ্যস্রোতকে দুই দেশের সীমানা হিসাবে নির্ধারণ করা হয়। কিন্তু 2000 সালের শেষ দিকে মিয়ানমার নাপ নদীর একটি শাখায় জোর করে বাঁধ নির্মাণ শুরু করে, যা ছিল সেই 1966 সালের চুক্তির লঙ্ঘন। বাংলাদেশের পক্ষ থেকে বারবার প্রতিবাদ জানানো হলেও মিয়ানমার কোনো গুরুত্ব দেয়নি। বাঁধ নির্মাণের ফলে নদীর গতিপথ পরিবর্তিত হয়ে টেকনাফ শহরের অস্তিত্ব হুমকির মুখে পড়তে পারে। এই আশঙ্কা থেকে 8 জানুয়ারি দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল ফজলুর রহমানের নির্দেশে বিডিআর তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলে এবং মিয়ানমারের বিশাল বাহিনীকে পিছু হটতে বাধ্য করে। নিশ্চিত তথ্য নয়, তবে কিছু গণমাধ্যম বলছে এই যুদ্ধে মিয়ানমারের প্রায় 600 সৈন্য নিহত হয়েছিল আর বাংলাদেশের কারো প্রাণহানি ঘটেনি। মাত্র 3 দিনের সংঘর্ষের পর 10 জানুয়ারির মধ্যে যুদ্ধ পরিস্থিতি শান্ত হয়ে আসে এবং মিয়ানমার একতরফাভাবে যুদ্ধবিরতি ঘোষণা করে। তখন থেকেই সীমান্তে একটা অঘোষিত শক্তির ভারসাম্য তৈরি হয়। তবে দুই দেশের সম্পর্কের মধ্যে সবচেয়ে বড় ছায়া হলো রোহিঙ্গা সংকট। আরাকান রাজ্য থেকে বিতাড়িত 11 লাখ শরণার্থীকে নিয়ে এখনো চলছে নানা ষড়যন্ত্র, যা যে কোনো সময় দুই দেশের সম্পর্কের স্থিতিশীলতা নষ্ট করতে পারে। বাংলাদেশের মানুষ কখনোই যুদ্ধ চায় না। তারা মনে করে রোহিঙ্গা সমস্যা, সীমান্ত নিরাপত্তা সবকিছুর সমাধান কূটনীতিতেই সম্ভব, সংঘাতে নয়। বাংলাদেশের সামরিক শক্তি নিয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানান। আর এরকম আরও ভিডিও নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন ইনকোয়েস্ট বাংলা।